গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন রমাপদ চৌধুরীর উপন্যাস ছাদ। আজ শেষ পর্ব। সুরঞ্জনরা ভাড়া বাড়িতে থাকে, ভাড়ার ফ্ল্যাটে। দিনরাত দুশ্চিন্তা। দু ছেলেই সোমনাথকে দোষ দেয়, বাবা কেন সময় থাকতে থাকতে যখন সস্তা গন্ডার বাজার ছিল একটা বাড়ি করেনি। আসলে কার যে কি অসুবিধে তা তো কেউ জানতে চায় না। দীপা রেগে গিয়ে একদিন বলেছিল, বাবা ভুল করেছে মেনে নিলাম, তোমরা এবার করে দেখিয়ে দাও না। সুরঞ্জন চুপ করে গিয়েছিল, কোনো কথা বলেনি। আসলে ও যে অক্ষম তা দীপা জানে, জানে বলেই আঘাতটা দিয়েছিল। সুরঞ্জন অনেকক্ষণ পরে বলেছিল, এখন তো চটচড় করে দাম উঠে গেছে 2.5 লাখ 3 লাখ, বাবার সময় তো অত দাম ছিল না। দীপা হেসে ফেলে বলেছিল, বিল্টুও তাই বলবে, বিল্টুর সময় হয়তো 2.5-3 লাখকে টাকা বলেই মনে হবে না। সুরঞ্জন তর্কে হেরে গিয়ে হেসে ফেলেছিল, বিল্টুকে কাছে টেনে নিয়ে বলেছিল, ওসব বিল্টু বড় হয়ে করবে, কি বলো বিল্টু? তখন মনে হয়েছিল একটা বাড়ি কিংবা একটা ফ্ল্যাট মানুষের একমাত্র আশ্রয়। মাথার উপর ছাদ থাকলে আর কোনো চিন্তা থাকে না। মার কাছে সব শুনে দীপার নিজেকে কেমন নিরাশ্রয় লাগছিল। অথচ এই বাড়িটার বিরুদ্ধে ছেলেবেলা থেকে ওদের কত অভিযোগ। বাবার ঠাকুরদার আমলে হুগলিতে কোথায় যেন একটা জমিদারি ছিল, দাদু তা কম বয়সেই বেচে দেয়। বাবা বলে ঋণের দায়ে। সত্যি মিথ্যে জানে না ও, কিন্তু ওরা সবাই বলতো এরকম একখানা বাড়ি করার কোনো অর্থই হয় না। প্রচুর ঝি চাকর না থাকলে পরিষ্কার রাখা যায় না, দরজা জানলাগুলো পেল্লাই সাইজের, মেরামত চলে না, খুলতে বন্ধ করতে দম আটকে যায়। বেশিরভাগ জানালায় তাই খোলাই হতো না, এখন আর খোলা যায়ও না। একবার ছাদ সারাতে গিয়ে কয়েক হাজার টাকা বেরিয়ে গিয়েছিল। বাড়িটার কোনো স্ত্রী ছাদ নেই, শুধু বাইরে থেকে যারা দেখে তাদের তাক লেগে যায়। একবার মনে আছে, প্রথম যখন স্কুল বাসে সে ওকে তুলে নিয়ে গেল, ওর ক্লাসের মেয়েরা বড় বড় চোখ করে বলেছিল, কি বিরাট বাড়ি রে তোদের। পরের দিন একজন জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে, তোদের বাড়িতে নাচঘর আছে, নাচ হয়? শুধু একজন বলেছিল, পাইকপাড়ার রাজাদের বাড়ির কাছে তোদেরটা কিছুই নয়। এইসব কথা শুনে একদিকে যেমন দীপার ভালো লাগতো, তেমনি লজ্জাও করত, ভয় পেত। যদি কেউ ওদের বাড়িতে যেতে চায়, দেখতে চায়, তখন তো ইট খসে পড়া দেয়াল, শ্যাওলা ধরা সিঁড়ি, পলেস্তারা খসে পড়া ঘর, চেয়ার টেবিলগুলো ভাঙাচুরা, বহুকাল পালিশ পড়েনি, ধুলো জমে জমে চোরাবাজারের আসবাব হয়ে গেছে। খাট পালঙ্ক এখনও ব্যবহার হয়, কিন্তু নকশাগুলো সব ভাঙা, ওরাই ছেলেবেলায় দুষ্টুমি করে ভেঙেছে। কি বোকা ছিল তখন। পালঙ্কের একটা নকশার মধ্যে একটা লাঠি ঢুকিয়ে দিয়ে একদিকে দাদা, অন্যদিকে ও চার দিতেই সেটা দুটুকরো হয়ে ছিটকে পড়েছিল, আর বাবার দুজনকেই বেদম মেরেছিল। মনে পড়লে দীপার হাসি পায়, দুঃখও হয়। আহা, অত সুন্দর নকশাটা। দীপার মনে হলো এখন লাঠিটার একদিকে জ্যাঠামশাই, অন্যদিকে বাবা, এই বাড়িখানাই সেই নকশা। কিংবা একদিকে জেঠতুতো দাদারা, অন্যদিকে দাদা আর কমলেশ। হয়তো বাবা তার অংশটাও শেষ পর্যন্ত বেচে দিতে বাধ্য হবে। দাদা ইনজাংশন নিয়েছে, তার মানে কোর্টঘর, যা আছে তাও যাবে। জ্যাঠামশাইরা যদি ওদের অংশ বেচে দেয়, ওইসব বড় বড় সিন্ধি পাঞ্জাবি মারোয়ারিদের সঙ্গে মামলা লড়তে যাওয়া বৃথা। ওদের কত টাকা। দীপা বিষণ্ণ হাসি হেসে বললে, জানো মা, আমার শ্বশুরবাড়ির সবাই ভাবে একটা বাড়ি বা ফ্ল্যাট যাদের আছে তাদের কোনো দুশ্চিন্তা নেই, মানুষের একটা আশ্রয় থাকলে আর কিছু চাই না। আর আমাদের বাড়ি থেকেও। সীমা ঠাট্টা করে বললে, আমাদের কি রে? হেসে উঠল, বল তোমাদের। মা আর কমলেশ দুজনেই হাসল। বিয়ের পর বাপের বাড়িকে আমাদের বাড়ি বলার কথা নয়। দীপা এখন স্বামীর ঘরকেই নিজের ভাবে, ওরাই এখন আপন হয়ে উঠেছে। তবু এ বাড়ির সঙ্গে যেন অন্তরের টান। এখানে এলেই মনে হয় বদ্ধ ঘরের বন্দি জীবন থেকে স্বাধীন মুক্ত আকাশের নিঃশ্বাস নিচ্ছে। এই বাড়ির তুলনায় শ্বশুরবাড়ির ফ্ল্যাটটা ছোট বলে নয়, আসলে শৈশবের স্মৃতির সঙ্গে মনটা বাঁধা পড়ে আছে বলে। আইনত আমাদের বাড়ি বলা যায়। হাসতে হাসতে সে কথা দীপা মনে পড়িয়ে দিতে পারত।
আজকাল পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সম্পূর্ণ অধিকার। অমলেশ কমলেশের মতো ওরা কবনও সমান অংশ দাবি করতে পারে। দীপা জানে ও তা করবে না, ওরা কেউই তা করবে না। দাদার কমলেশের এই তো অবস্থা। তবু রসিকতা করেও সে কথা বলতে পারত দীপা, বলল না। কারণ মুখে উচ্চারণ করলেও ব্যাপারটা ওর নিজেরই কানে নোংরা লাগবে। তাছাড়া ও কথা রসিকতা করে বললেও তার মধ্যে বাবার মৃত্যুর কথাটা এসে যায়। বাবার মৃত্যুর কথাও ভাবতেও পারে না। একদিন সুরঞ্জন ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তা করছিল। দাদা যদি অন্যত্র চলে যায়, অন্য ফ্ল্যাটে, কিংবা নিজেই ফ্ল্যাট কেনে, তাহলে বাবা মাকে নিয়েও কি এই ফ্ল্যাটে থাকতে পারবে সংসার চালাতে? তাছাড়া এই এত ভাড়া দিয়ে বাবা মারা গেলেই বা কি হবে? দীপা হেসে বলেছিল, এখন থেকে এত ভাবছ কেন? তখন কিছু একটা ব্যবস্থা হবেই। সুরঞ্জন হেসে বলেছিল, তা ঠিক, কোথাও কিছু না পাই তোমাদের বাড়ি তো রয়েছে, ওই বিশাল বাড়ি, দুখানা ঘর নিয়ে। দীপা অবশ্য ভেবেছিল এটা নেহাতি রসিকতা, কিন্তু মনের কোথায় একটু খচ করে লেগেছিল। ওই বাড়িখানা নিয়ে যারা বসে আছে তারা নিজেদের ভাবছে অভাবী মানুষ, কোনো রকমে দিন কাটছে। একটা ছাদ সারাতে পারে না, দরজা কিংবা জানালা মেরামত করতে পারে না। 1 মাসের মধ্যে 2টো বাল্ব খারাপ হলে, কিংবা জলের পাইপ বা কলের মুখ বদলাতে হলে মন মেজাজ খারাপ হয়ে যায় ওদের। অথচ সুরঞ্জন ভাবছে কি বিশাল বাড়ি, অনেক ঘর, হয়তো ভেতর ভেতরে বাড়িটার দামও হিসেব কষে ফেলেছে, জ্যাঠামশাই যেমন করেছেন। ওরা বাবার শোবার ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে বসে গল্প করছিল। মা একদিন গল্প করে বলেছিল, যখন প্রথমে বাড়িতে বউ হয়ে এসেছিলাম 12 বছর বয়স, তখন রোজ দুপুরে গালিচা বিছিয়ে বসত সবাই, পানের বাটা আর কত কি। এখন ভাবলেও হাসি পায়। সেই শতচ্ছিন্ন গালিচাগুলো বহুকাল আগেই বেচে দিয়ে মা স্টেনলেস বাসন কিনেছিল। দীপা হঠাৎ বললে, জ্যাঠামশাই ভাবছেন বাড়িটা বেচে দিলে বড়লোক হয়ে যাবেন, কিন্তু লাভ হবে শুধু অনেক দূরে, শহরতলিতে ছোট্ট একটা বাড়ি, দেখে নিও। বিল্টু অনেকক্ষণ ধরে উসখুস করছিল। এইসব সাংসারিক কথাবার্তা, ঘরবাড়ির কথায় ও বিরক্ত হচ্ছিল, কিংবা ওর দিকে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না বলে। বিল্টু হঠাৎ বললে, দিদা লুচি করবে না? সকলে হেসে উঠল। ওর দোষ নেই। দীপা যখনই এর আগে এভাবে এসেছে, দুপুর কাটিয়ে সন্ধ্যের সময় যাবার আগে মা ওকে লুচি ভেজে জলখাবার খাইয়ে ছেড়েছে, আদর করে বিল্টুকে খাইয়েছে। মা উঠে পড়ল, পিছনে পিছনে বিল্টু। ও রান্নাঘরে গিয়ে লুচি ভাজা দেখবে। নিজেদের বাড়িতে এসব দেখার উপায় নেই, সেখানে রান্নার লোক আছে। অরুণা কিংবা দীপা রান্নাঘরে বড় একটা ঢোকেও না। এক ঠাকুমার যখন বাতের ব্যথা থাকে না, শরীর ভালো থাকে, তখন তিনি মাঝে মাঝে ঢোকেন। কিন্তু বিল্টু সে সময় রান্নাঘরে ঢুকতে পায় না, গ্যাসে রান্না হয় বলে। সকলের ভয় কখন গিয়ে বিল্টু সিলিন্ডারের চাবিতে হাত দেবে। এখানে ওসব ঝামেলা নেই, উনুনে রান্না হয়, ঘুঁটে, কয়লা, কেরোসিন। দীপা প্রথমবার এসে বলেছিল, মা, ওদের ওখানে সব গ্যাসে রান্না হয়। মার মুখে খুশি উপচে উঠেছিল। মেয়েরা ভালো থাকবে, সুখে থাকবে, এর চেয়ে বড় আনন্দ আর কি আছে। দীপা তাই খবরটা জানাবে বলে এসেছিল। এরকম একটা খবর শুনে বাবা মা ভাই বোন সকলেই খুশি হবে। ও জানে এখানে ঈর্ষা নেই, প্রতিযোগিতা নেই। দীপাদের যে কোনো ভালো খবর, সুরঞ্জনের উন্নতি কিংবা সোমনাথের কোনো সম্মানে এরা সবাই আনন্দ পায়, কারণ সমস্ত কিছু তো দীপাকে ঘিরেই। এত যে বাড়ি নিয়ে নিজেদের সমস্যা, তবু নিপা সেখানে ফ্ল্যাট কিনেছে শুনে সবারই কি আনন্দ। সেই সব দিন না বলে পারল না দীপা। চলে আসার আগে বলেই ফেলল, বাবা, আমাদের বাড়িতে প্রেসিডেন্ট আসবেন। এবার আর আমাদের বাড়ি বলতে ভুল হলো না। অবিনাশ দীপার মুখের দিকে তাকিয়ে রইলেন, বুঝতেই পারলেন না। কমলেশ বললে, কি বলছিস, প্রেসিডেন্ট? দীপা হাসল, হ্যাঁ গো, শ্বশুরের খুব বন্ধু ছিলেন তো। আরও অনেক কথা বলে গেল দীপা, একটু বাড়িয়ে বাড়িয়ে। ওটুকুর স্বভাব। এমনভাবে বলল যেন সবারই মনে হবে প্রেসিডেন্টের সঙ্গে ওর শ্বশুরের নিত্যদিন দেখা হয়, কিংবা চিঠি লেখালেখি, খুব বন্ধু। অবিনাশ শুধু বললে, বলিস কি রে, কই শুনিনি তো কখনো। এতবার গিয়েছি, কখনো বলেনও নি। দীপা হাসল, বললে, চাপা স্বভাব, কোনো কথাই তো বলেন না।
আমরাই কি জানতাম নাকি? অবিনাশ হাসলেন। তা ঠিক, নিজের সম্পর্কে কিচ্ছু বলেন না, কোনো অহংকার নেই। এত বড় চাকরি করতেন দেখে বোঝাই যায় না। দীপা হেসে বলল, কিন্তু খুব একগুঁয়ে। একটি পয়সা ছেলেদের কাছ থেকে নেবেন না, সব খরচ নিজের, সব কাজ নিজে নিজে করেন। শুধু অমলের শেষে উঠে বললে, তোদের কত সুবিধে রে, প্রেসিডেন্টের সঙ্গে আলাপ, ভাবা যায়? সন্ধে হতে না হতেই দীপা ফিরে এলো। দীপা আর বিল্টু। বেশ ক্লান্ত দীপা। দুপুর একবার গড়িয়ে নেয়া ওর অভ্যেস, আজ সেটুকু আর হয়ে ওঠেনি। তার উপর এতখানি রাস্তা, ভিড়ের বাসে আসা যাওয়া রীতিমতো কষ্টকর। ফিরে দেখল সুরঞ্জন আগেই এসে গেছে। চোখাচোখি হতেই সুরঞ্জন হাসল। হাসিটা দেখেই বুঝল অনেকক্ষণ থেকে ওর জন্য অপেক্ষা করছে। দীপা বেশ বুঝতে পারল রাগ পড়ে গেছে। এখন আবার স্বাভাবিক সম্পর্কে ফিরে আসার চেষ্টা। কদিন আর কথা বন্ধ করে থাকবে? এছাড়া গতকাল ও তো নিজেই সুযোগ করে দিয়েছিল। দীপা সুরঞ্জনের দিকে তাকিয়ে বলল, হাসছ যে? না, দেখছি বাপের বাড়ির আদর খেয়ে এলে মুখ চোখ কেমন হয় দেখছি। দীপাও হেসে ফেলল। আসলে দুর্ভাবনা চেপে রাখার জন্য। দুর্ভাবনা বাবা মার কথা ভেবে। এই বৃদ্ধ বয়সে বাড়ি নিয়ে দুশ্চিন্তা, জ্যাঠামশাইদের সঙ্গে শরিকি বিরোধ, তার উপর ওই টাকাওয়ালা ধনী মারোয়ারিনা সিন্ধি ব্যবসাদারের লোভ। কিনে নিয়ে ওই পুরনো বাড়িটা ভেঙে ফেলে বিশাল 12তলা বাড়ি উঠছে, ফ্ল্যাট বাড়ি। দীপার কাছে এর চেয়ে বড় অপমান যেন আর নেই। বাড়ি নয়, একটা বংশ যেন নিশ্চিহ্ন হয়ে যাবে। ওদের আর গর্ব করার মতো কিছুই থাকবে না। সুরঞ্জনদের চোখেরও ছোট হয়ে যাবে। সুরঞ্জনদের তবু গর্ব করার মতো অনেক কিছু আছে। বড় চাকরি করতেন সোমনাথ, সুরঞ্জনের দাদাও করেন, তার উপর প্রেসিডেন্ট আসবেন। একটা সম্মানের ছাদ আছে, মর্যাদার ছাদ আছে ওখানে। সেজন্যই দুঃসংবাদটা চেপে রাখতে হবে যতদিন পারা যায়। শেষ অবধি হয়তো বাড়িটা বিক্রি করতে হবে না। কি দরকার আগে থেকে বলে? দীপা কাপড় বদলাতে চলে গেল। ফিরে আসতে সুরঞ্জন বলল, কে এসেছে দেখবে যাও বাবার ঘরে। কে? দীপা সপ্রশ্ন চোখে তাকালো। আর সুরঞ্জন বললে, ছোটকু পিসি আর পিসে মশাই বলে অট্টহাসে হেসে উঠল। হাসছ কেন? দীপা জিজ্ঞেস করল। সুরঞ্জন কোনো উত্তর দিল না। দীপা তো জানে না সুরঞ্জন গতকাল গিয়ে শুনিয়ে এসেছে। ও নিজের মনেই হাসছিল। দীপা ভাবল, পিসে মশাই তো আসেন না, কেমন একটা বড়লোক বড়লোক ভাব। নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন, কথায় কথায় উপদেশ দেন। সেজন্যই হয়তো সুরঞ্জন হাসছে। সুরঞ্জন তো হাসবেই। ও যে এই বয়সে পৃথিবীটাকে বাঁকা চোখে দেখতে শুরু করেছে। কারো উপর কোনো শ্রদ্ধা নেই। মানুষের মধ্যে কোথাও কিছু ভালো আছে ও যেন বিশ্বাস করতেই রাজি নয়। সকলেই অনুযোগ করে। একালের মানুষ সিনিক হয়ে উঠছে, যেন অপরাধ তাদেরই। কেন সিনিক হয়ে উঠছে কেউ খোঁজ নেয় না। সুরঞ্জন নিজের মনেই বললে, বাবা হয়তো রেগে যাবে খবরটা ফাঁস করে দিয়েছি বলে। আর মজা দেখো, পিসে মশাই এমনিতে আসে না কোনো দিন। টাকা করেছে, বাড়ি করেছে, তাই ভীষণ বিজি, সময় হয় না। আর আজ সঙ্গে সঙ্গে ছুটে এসেছে। হাসতে হাসতে বললে, কি তাল আছে কে জানে। গুরুকে নিয়ে এসে পাশে দাঁড় করিয়ে ক্লিক ক্লিক ফ্ল্যাশ বাল্বে একটা ছবি, নাকি সেদিন নিজেই এসে পাশে দাঁড়িয়ে ছবি তোলাবে, বিরাট সাইজে এনলার্জ করিয়ে সোনালি ফ্রেমে বাঁধিয়ে রাখবে, নিজের বসার ঘরে টাঙাবে। সঙ্গে সঙ্গে সকলের চোখে লোকটার হাইট 2 ফুট বেড়ে যাবে। দীপা অস্বস্তির সঙ্গে বললে, আত্মীয় স্বজন কি সেজন্যই আসে নাকি? একটা ভালো খবর শুনেছেন, খুশি হয়েছেন, তাই? দীপার অস্বস্তি লাগছিল সুরঞ্জনের কথা শুনে। বাপের বাড়িতে গিয়েও তো খবরটা দিয়ে এসেছে। ওরা শুনে সবাই খুশি হয়েছে। দাদা অমলেশ ছিল না, ফিরে এসে শুনবে। তারপর একদিন বাবা কিংবা দাদা এসে পড়তে পারে। ওরা তো কোনো স্বার্থের জন্য আসবে না, শুনে খুশি হয়েছে বলেই আসবে। অথচ সুরঞ্জন কিংবা অন্য সকলে হয়তো সুরঞ্জনের মতোই ভেবে বসবে কোনো উদ্দেশ্য আছে। দীপার তাহলে ভীষণ ভীষণ খারাপ লাগবে। সুরঞ্জন কি যেন ভাবছিল, হঠাৎ বললে, অবশ্য তার নাও হতে পারে। মনে মনে ভাবল, হয়তো পিসে মশাইয়ের চোখে বাবা এতদিনে একজন মানুষই উঠেছেন, কারণ প্রেসিডেন্ট তার সঙ্গে দেখা করতে আসবেন।
কয়েকটা দিন, কয়েকটা সপ্তাহ চাপা উত্তেজনার মধ্যে কেটে গিয়েছিল। সকলের সব কাজের ফাঁকে ফাঁকে এই একটা কথাই উকি দিত, কবে আসবেন। কবে আসবেন কেউ জানে না, আসবেন কি না তাও জানে না। তবু সকলেই আশায় আশায় থাকত, যেন তিনি এলেই সব দৈন্য এবং হীনতা মুছে যাবে। তারপর অপেক্ষা করতে করতে সবাই ভুলেই গেল। সোমনাথ অনেক আগেই ভুলে গিয়েছিলেন। প্রথম দিন রামেশ্বরের কাছে শুনে একটু ভালো লেগেছিল, খুশি হয়েছিলেন, কিন্তু তার চেয়ে বেশি কিছু নয়। একদিন রামেশ্বর এসেছিল। রামেশ্বরের সঙ্গে বিকেলের দিকে বেরিয়ে গিয়েছিলেন। সকলে ভেবেছিল বেড়াতে গেছেন, কাছেই কোথাও। ফিরে এলেন সন্ধ্যার অনেক পরে, একাই। স্ত্রী সারদাকে বললেন, রামেশ্বরকে বাসে তুলে দিয়ে এলাম। অনেক দূরে থাকে, সেই শিবপুরে। ওর পৌঁছাতে বোধহয় অনেক রাত হবে। তারপর ধীরে ধীরে বললেন, চোখ দেখিয়ে এলাম। সোমনাথের বেশ খারাপ লাগছিল। উনি যে এ সংসারে রামেশ্বরের মতো একা হয়ে গেছেন তা কাউকে প্রকাশ করে বলেন না। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। রামেশ্বরের তো নিত্যদিন ছেলেদের বিরুদ্ধে অভিযোগ, সকলের বিরুদ্ধে। ওর যে খুব অশান্তির মধ্যে দিন কাটে তা জানতে আর কারো বাকি নেই। শুনে সকলেই হাসাহাসি করে, অরুণা এবং দীপাও। সোমনাথ মাঝে মাঝে সান্ত্বনা দেবার চেষ্টা করে এসেছেন, কিন্তু আজ বোধহয় ধরা পড়ে গেলেন। না, ধরা পড়ে যাওয়ার কি আছে? আসলে সেই দাঁতের ডাক্তারের মতো রামেশ্বর হয়তো ভুল বুঝবে। সোমনাথের মনে পড়ল সুরঞ্জন একদিন বলেছিল চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবে। উনি নিজে আর বলেননি তাকে। রামেশ্বর আসতেই সোমনাথ জিজ্ঞেস করেছিলেন, কাকে চোখ দেখাই বলো তো? আমাদের সেই ভাদুড়ি তো মারা গেছেন অনেক কাল। রামেশ্বর সঙ্গে সঙ্গে বললে, খুব ভালো ডাক্তার আছে, চলো চলো, আজই নিয়ে যাচ্ছি। সোমনাথ ভাবলেন, মন্দ কি, গাফিলতি করে করে এখন আর খবরের কাগজটা ভালো করে পড়তেই পারেন না, মাথা ধরে। বললেন, তাই চলো। গেলেন। ভদ্রলোক খুব যত্ন করে দেখলেন। বেশ বোঝা গেল রামেশ্বরের খুবই পরিচিত। কিন্তু রামেশ্বরের যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে, ওই চোখের ডাক্তারের কাছেও সব গল্প করেছে। বলে বসল, সে যে বলেছিলাম প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার কথা, মনে আছে? ডাক্তার যেন অবহেলার হাসি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। রামেশ্বর বললে, এই ইনি, এর কথাই বলেছিলাম আপনাকে, প্রেসিডেন্ট দেখা করতে আসবেন এর সঙ্গে। সোমনাথের তখন মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছে। ছি ছি, এসব কথা কি বাইরের লোককে শোনাতে হয়? ছোট হয়ে যেতে হয়। তবু সোমনাথ নিরুপায়ভাবে হাসলেন। টাকা দিতে গেলেন, ডাক্তার স্যার নিলেন না। সেজন্য ওর আরও খারাপ লাগলো, যেন রামেশ্বরের বন্ধু বলেই নিচ্ছেন না। সোমনাথের কেমন একটা সন্দেহ হলো, রামেশ্বরকে ডাক্তার রীতিমতো অভাবী মানুষ বলে মনে করেছেন। হয়তো ওর কাছেও নিজের দুঃখের সব কথা বলেছে। সোমনাথকে তাই ভাবল নাকি? হয়তো ভেবেছে রামেশ্বর এসব প্রেসিডেন্টের গল্প বানিয়ে বানিয়ে বলছে দারিদ্র্য চাপা দেওয়ার জন্য। সোমনাথের সারা মন বিস্বাদ হয়ে গেল। বেরিয়ে এসে বললেন, তোমার কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না রামেশ্বর? কেন কেন, কি করলাম? তুমি ওইসব প্রেসিডেন্টের গল্প করতে গেছো ওর কাছে? রামেশ্বর হাসল, কেন করব না? রামেশ্বরকে বোঝানো যাবে না। সোমনাথ আর কোনো কথা বললেন না। কাকে বোঝাবেন? কি অস্বস্তির মধ্যে যে দিনগুলো কাটছিল। একদিন মঞ্জু স্ট্রিট 2 কলেজের বন্ধু এসে হাজির, বেশ স্মার্ট চটপটে দুটো মেয়ে। মঞ্জু এসে বললে, দাদু, তোমাকে দেখতে এসেছে এরা, আমার বন্ধু। মেয়ে দুটি চুপচাপ দাঁড়ালো, এসে প্রণাম করল। সোমনাথ 2-4টে কথা বললেন, তারপর ওরা হাসতে হাসতে চলে গেল। সোমনাথ প্রথমটা বুঝতে পারেননি। ভেবেছেন এমনি বেড়াতে এসেছে, তাই বন্ধুর দাদুকে দেখতে চাওয়া। মেয়ে দুটি চলে যাওয়ার পর অরুণ এসে বলে গেল কেন এসেছিল। ওর কাণ্ড, গিয়ে গল্প করেছে সেই রামেশ্বর বাবুর কথা। সোমনাথ সঙ্গে সঙ্গে একটা লজ্জা আর অস্বস্তির মধ্যে পড়েছেন। এইভাবেই চলছিল। একদিন ছোট শালি এসে হাজির। বছর কয়েক হলো বিধবা হয়েছে। ছোট ছেলেটা বেকার। বহুদিন ধরে তার চাকরির জন্য নিরঞ্জনকে বলছে। এসে প্রায়ই বলে। মুখের উপর নিরঞ্জন তাকে কিছু বলতে পারে না, হাজার হোক তার মাসি। মাঝে মাঝে রাগ দেখায় তার মার কাছে, সোমনাথের কাছে। ছোট মাসি তো আমার জীবন দুর্বিষহ করে দিল। ওই ওর ছেলের চাকরি দিতে হবে, চাকরি যেন হাতের মোয়া। সারদা ধীরে ধীরে বলেছেন, পারলে করে দে না,
বেচারি আর কার কাছেই বা যাবে বল? নিরঞ্জন হয়তো কারো চাকরি করে দিতে পারে না, পারবে না বলেই অক্ষমতার রাগে দপ করে জ্বলে ওঠে। মার কথা শুনে আরো রেগে গিয়ে বলেছে, চাকরি করে দে বললেই চাকরি হয় না, কি যোগ্যতা আছে ওর? সোমনাথ অনেকক্ষণ সহ্য করেছেন, তারপর কড়াভাবে বলেছেন, তুই তো বলে দিলেই পারিস যে পারবি না। যার চাকরি নেই সে তো আসবেই, তার কি দোষ? নিরঞ্জন রাগে গজগজ করতে করতে চলে গেছে। আসলে ও যে পারবে না সে কথা বলতেও যেন লজ্জা। অকারণ ওই তো আশা দিয়ে দিয়ে ঘুরিয়েছে। সোমনাথ স্পষ্ট কথার মানুষ, অক্ষমতার কথা কখনো লুকোননি, মিথ্যে আশা দেননি কাউকে। আবার যখন যেটুকু পেরেছেন করতে চেষ্টা করেছেন। রিটায়ার করার পর থেকে বেঁচে গেছেন। এখন আর কেউ আসে না, অস্বস্তিতে ফেলে না। সকলেই জেনে গেছে এখন ওর কোনো ক্ষমতা নেই। অনেককাল ওর কাছে কেউ কোনো প্রার্থনা নিয়ে আসেনি। এখন উনি সকলের কাছে একজন অক্ষম মানুষ। তাই চমকে উঠেছিলেন। আমি হেসে ফেলে বলেছিলেন, শেষে আমাকে ধরলে? 70 বছরের বৃদ্ধ মুখে অবাক হওয়ার হাসি ফুটে উঠল। ছোট শালির দুহাতের মুঠো থেকে শিরা ওঠা হাতখানা ছাড়িয়ে নিলেন। সেবার নিরঞ্জন রাগারাগি করার পর বহুদিন আসেনি। সন্দেহ হয়েছিল নিরঞ্জন হয়তো রূঢ়ভাবে কিছু বলেছে, সেজন্যই আর আসে না। কিন্তু এবার হঠাৎ এতদিন পরে এসে একেবারে সোমনাথের কাছে সে দরবার করবে ভাবতেই পারেননি। জামাইবাবু, আপনি পারেন, আপনার একটা মুখের কথাতেই হয়ে যাবে। এমন উদ্ভট কথা শুনে না হেসে কি করবেন? শব্দ করে হেসে উঠেছেন। তুমি কি পাগল হলে নাকি? করে দেবেন না তাই বলুন। অভিমান দেখা দিল তার মুখে। তারপর একটু থেমে বললে, আমি সব খবর রাখি, আপনি একটা চিঠি লিখে দিলেই হয়ে যাবে। সোমনাথ তখন বুঝতেই পারছেন না কাকে চিঠি লিখে দেবেন। আপনার সঙ্গে দেখা করতে আসবেন তখন যদি একটু বলে দেন তাহলেই। উনি একটা চিঠি দিলেই। সোমনাথ অট্ট হাসে হেসে উঠেছেন তার কথা শুনে, কিন্তু ভীষণ খারাপ লেগেছে। রামেশ্বর সেই প্রথম যেদিন এসে সবিস্তারে বর্ণনা করেছিল কিভাবে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছে, কি কথা হয়েছে, তখন বলতে বলতে ওর সারা মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছিল। বলেছিল, এটা তো একটা রীতিমতো সম্মান, কি বলো? আমাদের মতো চুনোপুটির পক্ষে দেখা করতে পাওয়া, তারপর আবার তিনি আমাদের মনে রেখেছেন। সবসময় বিষাদে ক্লিষ্ট রামেশ্বরের মুখে সেদিনই চরম আনন্দের হাসি দেখেছিলেন সোমনাথ। রামেশ্বর বলেছিল, বাড়িতে অশান্তি, জীবনটা ভাই কিরকম এলোমেলোভাবে কেটে গেল, কিছুই তো হলো না। তবু দেখো, এটা তো একটা বড় পুরস্কার। সোমনাথ সায় দিয়েছিলেন, তা তো বটেই। দেখে ভালো লেগেছিল যে এই মানুষটা জীবনে অন্তত একবার নিজেকে মূল্যবান মনে করতে পারছে, জীবনে অন্তত একবার সত্যি খুশি হয়েছে। অন্য কেউ শুনলে হয়তো শুধুই হাসবে, যেভাবে সেই চোখের ডাক্তার হেসেছিলেন, কেমন একটা চাপা হাসি, যার মধ্যে সোমনাথ অবিশ্বাস দেখতে পেয়েছিলেন। এক ধরনের লোক আছে না, যারা জীবনে কিছুই করতে পারল না বলেই কেবল বড় বড় লোকের কথা বলে, যেন কত আলাপ আছে। এরকম লোকদের দেখে সোমনাথ নিজেও এক সময় হেসেছে। কিন্তু একটা তুচ্ছ ব্যাপার যে সকলের কাছে এভাবে দামি হয়ে উঠবে ভাবতেই পারেননি। অল্প বয়সের কয়েকটা দিন আবার মূল্য ফিরে পেয়েছে, স্মৃতির মধ্যে ডুবতে পেরেছেন, এটুকুই সান্ত্বনা ছিল। পুরো জীবনটা তাহলে অর্থহীন নয়। রামেশ্বর বলেছে পুরস্কার, সোমনাথ অতটা ভাবেননি। তবু ভালো লেগেছে শুনতে, তুমি তো স্টার্টিং পয়েন্ট, উনি বলছিলেন। এ যেন একটা বিশেষ মর্যাদা, একটা বিশেষ সম্মান। কিন্তু এসবের বোধহয় এখন আর সত্যি কোনো দাম নেই। লোকে সমস্ত জিনিসকে যাচাই করতে শিখেছে শুধু টাকা পয়সার হিসাবে। নিরঞ্জন একদিন বলেছিল, কবে আসছেন জানতে পারলে বলো, আমাদের সিসিকে নিমন্ত্রণ করব। শুনে বোকার মতো ছেলের মুখের দিকে তাকিয়েছিলেন সোমনাথ। ছোট শালের দিকে তাকিয়ে রইলেন নির্বোধের দৃষ্টিতে। আপনার সঙ্গে তো দেখা করতে আসবেন, তখন উনি একটা চিঠি দিলেই। ছোটকু আর প্রিয়তোষ এসেছিল হঠাৎ। প্রথমে বুঝতেই পারেননি কেন। তারপর প্রিয়তোষ বলেছিল, আমাকে খবর দেবেন যেন আসবো। কেন আসবে? কেন আসতে চায়? এমনিতে তো কোনোদিন এ বাড়ির ছায়া মারাতে চাইতো না। বিজয়ের প্রণাম করতে আসতো ছোটকে একাই। প্রিয়তোষের সময় হয় না, ও ব্যস্ত মানুষ। সেই ব্যস্ত মানুষটাও ছুটে এসেছিল। সোমনাথ কিছুই বুঝতে পারেননি।
সমস্ত কেমন যেন বদলে গেছে। এই যুগের মানুষ সবকিছু শুধু ব্যবহার করে। আলাপ, পরিচয়, সম্মান, পুরস্কার, সেটা ব্যবহার করে কিছু আদায় করা যায় কিনা। শুধু নিজের মূল্যে কোনো জিনিসই যেন মূল্যবান নয়। সমস্ত মন বিস্বাদ হয়ে গিয়েছিল সোমনাথের। তারপর এক সময় ভুলে গিয়েছিলেন। লোডশেডিং এর দুপুর, গরমে সোমনাথের ঘুম ভেঙে গিয়েছিল, তবু বিছানায় পড়েছিলেন। পাশ থেকে হাত পাখাটা তুলে নিয়ে নিজেকে বাতাস করলেন কয়েকবার। ঘুমন্ত সারদার দিকে চোখ গেল, অকাতরে ঘুমোচ্ছে। হাত পাখাটা নিয়ে বার কয়েক স্ত্রীর দিকে বাতাস করলেন। তারপর পাখাটা এমনভাবে নাড়তে শুরু করলেন যাতে স্ত্রীও হাওয়া পায়। বাকি জীবনটা এরকমই। সোমনাথ জানেন, একা। সারা জীবন তো একাই ছিলেন, এখনো একা, স্ত্রী পাশে থাকতেও। সারা জীবন ধরে বোধহয় এই একাকিত্বের অভিমানই বয়ে চলেছেন। চশমাটা একদিন একা একা গিয়েই নিয়ে এসেছিলেন। আমি তো বললাম নিয়ে যাব, তুমি আবার নিজে নিজে গিয়েছিলে। নতুন চশমা দেখে সুরঞ্জন বলেছিল। সোমনাথ কোনো জবাব দেননি। এখন আর ওর কোনো কিছুতেই কিছু আসে যায় না। আগে ভয় পেতেন ছেলেরা দূরে সরে যাবে, এক ছাদের তলায় থাকবে না। এখন তাও নেই। ছাদ কি আর মানুষকে এক করতে পারে? দীপার বাবা একদিন এসেছিলেন। ওদের পাইক পাড়ার বাড়ি নিয়ে নাকি সব গণ্ডগোল, শরিকি ঝামেলা। হঠাৎ সোমনাথ সচকিত হয়ে উঠলেন। কে যেন কড়া নাড়ছে। কান পেতে শুনলেন, হ্যাঁ ঠিকই তো। সিলিং ফ্যানটার দিকে তাকালেন, অকারণেই। লোডশেডিং। উঠলেন বিছানা থেকে। যাচ্ছি রে, যাচ্ছি। ভেবেছিলেন বেলু বোধহয় এই সময় স্কুল থেকে ফেরে। না, বেলু নয়, রামেশ্বর। দরজা খুলে দেখলেন, ও তুমি? আমি ভাবছিলাম ছোট নাতনিটা ফিরল বুঝি। বসার ঘরের পর্দা সরিয়ে বললেন, কারেন্ট নেই। রামেশ্বর হাসল। হাত পাখার যুগে ফিরে যেতে পেল তো শান্তি ছিল। তখন আলো ছিল না, পাখা ছিল না, কিন্তু আরো অনেক কিছু ছিল। কি বলো? রামেশ্বরের হাতে একখানা খবরের কাগজ। সেটা পাশে রেখে রামেশ্বর বসল। সোমনাথও বসলেন জানলাগুলো খুলে দিয়ে। আলো আসুক। রামেশ্বর বললে, দেখেছ? কি? সোমনাথ বুঝতে পারলেন না। রামেশ্বরের মুখ হেসে উঠল। এই দেখো। কাগজখানা মেলে ধরলেন, লাল দাগ দেওয়া। উচ্ছ্বসিত হয়ে উঠল। আসছেন আসছেন কলকাতায়। রামেশ্বর কাগজখানা এগিয়ে দিল। সোমনাথ পড়লেন। মনে পড়ল, ও হ্যাঁ, পড়েছিলেন, কিন্তু কোথাও কোনো দাগ কাটেনি, খেয়ালও করেননি। আসলে উনি সমস্ত ব্যাপারটাই ভুলেই গিয়েছিলেন। রামেশ্বর বললে, আমি তো কাগজ পড়েই সকাল থেকে ভাবছি কখন আসবো কখন আসবো। আশ্চর্য, তুমি লক্ষ্যই করনি। রামেশ্বরের কথায় সোমনাথ কোনো স্বাদ পেলেন না। ঠিক আসবেন, তুমি দেখে নিও, উনি এক কথার মানুষ। সোমনাথ বিহ্বল হাসি হাসলেন। তারপর বললেন, রামেশ্বর, তুমি পাগল হয়ে গেছো। রামেশ্বর রেগে গেল। পাগল আমি হইনি, তুমি হয়েছ। সোমনাথ উঠলেন। এখন ঘুম থেকে উঠে এক কাপ চা চাই, আর কিছু নয়। রামেশ্বর ঘামছে দরদর করে। সিলিং ফ্যানটার দিকে তাকালো। একটু জল আনতে বলো, চা পরে। তারপর নিজের মনেই বলল, দেশটার যে কি হাল হলো, এরা কিছুই ম্যানেজ করতে পারছে না। সোমনাথ বেরিয়ে যাচ্ছিলেন, দাঁড়িয়ে পড়লেন। হাসতে হাসতে বললেন, আমাদের মতোই একটা ছোট্ট পরিবার ভেবে দেখো, যেভাবে গড়তে চেয়েছিলাম। কথা শেষ করলেন না, বেরিয়ে গেলেন। এই সময় বাড়ির কাজের লোক, রান্নার লোক বেরিয়ে যায়। কেউ নেই, একমাত্র অরুণা আর দীপাই ভরসা। লম্বা বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি পায়চারি করলেন। কারো সাড়া শব্দ পাচ্ছেন না, কাউকে ডাকতেও সংকোচ। একবার রান্নাঘরে গিয়ে উকি দিলেন, নিজেই চা বানিয়ে নিতে পারবেন কিনা ভাবলেন। একদিন বাতের ব্যথা না থাকলে সারদা করে দেয়, কিন্তু কাল সারা রাত্রির বেচারা ঘুমোতে পারেনি, যন্ত্রণায় ছটফট করেছে। এখন ঘুমোচ্ছে, ঘুমুক। কেটলিটা নিয়ে কলসি থেকে জল গড়াতে গেলেন। শব্দ হলো।
গ্যাস স্টোভটা জ্বালবার জন্য সবে রান্নাঘরে ঢুকতে যাবেন, বাধা পেলেন। অরুণা এসে দাঁড়িয়েছে ঘুম চোখেও রাগ। অরুণা এগিয়ে এলো। আশ্চর্য, আমরা কি নেই নাকি? ধরা পড়ার হাসি হাসলেন সোমনাথ। বললেন, রামেশ্বর এসেছে, আগে এক গ্লাস জল দিও। চলে এলেন। এসে দেখলেন রামেশ্বর আবার সেই খবরটা পড়ছে। সোমনাথের খুব বিরক্তিকর লাগলো। রামেশ্বরের উপর কেমন একটা রাগ। ওর নিজের কোনো আগ্রহ নেই, কোনো কৌতূহল নেই, অথচ এই মানুষটাই ওকে একটা বিশ্রী অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। সোমনাথ তো কোনো কিছু কোনোদিন আশা করেননি, জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না। এখন একটা সম্মানের প্রশ্ন। প্রেসিডেন্ট যদি না আসেন সোমনাথের কিচ্ছু আসে যায় না। কিন্তু এরা কি ভাববে? নিরঞ্জন, সুরঞ্জন, অরুণা, দীপা, মঞ্জুশ্রীর কলেজে সেই দুই বন্ধু। সোমনাথ বেশ বুঝতে পারেন ওরা কেন এসেছিল। মঞ্জুশ্রী হাসতে হাসতে বলেছিল, দাদু তোমাকে দেখতে চাইছে। তখন বোঝেননি, এখন বুঝতে পারেন। ছোটকুর সঙ্গে প্রিয়তোষা আসবে, হয়তো ঠাট্টা করে বলবে, কই এলেন না তোমার সঙ্গে দেখা করতে? সোমনাথের ভীষণ অস্বস্তি লাগছিল। সবাই ওর মতো ভুলে গেলেই যেন ভালো ছিল। রামেশ্বর আবার সেটা মনে পড়িয়ে দিল। রামেশ্বরী বা কি ভাববে? এতকাল মনের মধ্যে একটা গোপন গর্ব পুষে রেখেছিলেন, চাপা গর্ব। এক রামেশ্বর কিংবা সেই যৌবনকালের কোনো বৃদ্ধ সহকর্মীর সঙ্গে বসে গল্প করতে করতে কখনো কখনো হয়তো সে হারিয়ে যাওয়া দিনগুলোতে ফিরে যেতেন। কতগুলো হারিয়ে যাওয়া নিষ্প্রভ নাম মনে পড়ে যেত। ছেলেরা কাছে কেউ থাকলে শুনে ফেলত। তারপর 40 বছর ধরে নির্লিপ্ত দূরত্বে দাঁড়িয়ে তাদের মধ্যে থেকে একটি নামকেই ধীরে ধীরে একটু একটু করে বিশিষ্ট হয়ে উঠতে দেখেছেন। কোনো বিশেষ আগ্রহ ছিল না, কৌতূহল ছিল না। চাকরি থেকে অবসর নিয়ে জীবন থেকে অবসর নেওয়ার দিন গুনছেন তখন। এই রামেশ্বরী সেদিন এসেছিল, চোখে মুখে বেশ আনন্দ। কে প্রেসিডেন্ট হলেন দেখেছ সোমনাথ? খবর কাগজটা সঙ্গে করে নিয়ে এসেছিল। যেন সোমনাথের বাড়িতে কাগজ নেই, যেন সোমনাথ পড়েননি। রামেশ্বর বলে উঠেছে, আমার কিন্তু বেশ গর্ব হচ্ছে, তোমার হয় না? কে বিশ্বাস করবে রামেশ্বর একদিন আগুনের গোলা ছিল, ফায়ার বল। বার্ধক্যে পৌঁছে, ব্যর্থতায় পৌঁছে তখন শুধুই অন্যের মধ্যে নিজের গর্ব খুঁজে বেড়াচ্ছে। সেজন্যই হয়তো ছুটে গিয়েছিল দেখা করতে না মনে পড়াতে। অরুণা চা নিয়ে এলো। রামেশ্বর হাসতে হাসতে বললে, তৈরি হয়ে থাকো বৌমা, প্রেসিডেন্ট আসবেন। অরুণা জানে, কাগজে দেখেছে তিনি কলকাতায় আসছেন। নিরঞ্জনের সঙ্গে ওর কথা হয়েছে সকালেই। নিরঞ্জন সন্দিগ্ধভাবে বলেছে, আসবেন কি না কে জানে, যা ব্যস্ত ওরা, সময় পাবেন কি? শুধু সোমনাথ বিমর্ষ, কোনো আনন্দ নেই, যেন লজ্জা লুকোবার জায়গা খুঁজছেন। ভেতরে ভেতরে রামেশ্বরের উপর চটে যাচ্ছেন। কি প্রয়োজন ছিল যা ভুলে গিয়েছিলেন তা মনে পড়াবার? ওদের কথাবার্তা শুনতে পেয়ে দীপাও এসে দাঁড়ালো, শুনল। দীপা বিশ্বাস করে বসে আছে উনি নিশ্চয়ই আসবেন, ওর মনে কোনো সন্দেহ নেই। রামেশ্বর একসময় গল্পগুজব করে চলে গেল, কিন্তু পরের দিনই এসে হাজির। খবর দিয়েছেন কিছু? সোমনাথ তখন নিজেরই উপর ক্রুদ্ধ হয়ে উঠেছেন। রামেশ্বরের দোষ কি? সুরঞ্জন এসে একসময় বলেছে, উনি এলে তো আগে বোধহয় খবর দেবেন, তাই না? সোমনাথ হাসবেন না কাঁদবেন বুঝতে পারেন না, কিন্তু না, তিনি এলেন না। একটা দিন, দুটো দিন পার হয়ে গেল, শুধু তার ব্যস্ততার খবর খবরের কাগজের পাতায়। রামেশ্বর সেদিনও এসেছে, এখন বিমর্ষ, দুঃখ মুখ। বললে, কালই তো ফিরে যাচ্ছেন, এবার বোধহয় সময় পেলেন না। সোমনাথ হাসলেন, নির্লিপ্ত হাসি, কোনো কথা বললেন না। সকলেই হতাশ হয়ে গেছে যেন। নিরঞ্জন, সুরঞ্জন, অরুণা, দীপা, নিরঞ্জনের বড় মেয়ে মঞ্জুশ্রী, সকলের মুখেই কেমন একটা অপমানের ছাপ। সকলের রাগ ওই রামেশ্বরের উপর, ওই লোকটাই দায়ী। রামেশ্বর চলে যাবার পর নিরঞ্জন বললে, ওই বেলেডোনা 30, ওই লোকটাই দায়ী। অরুণা বললে, এই 70 বছর বয়সে আশা দিয়ে এইরকম একটা আঘাত কি দরকার ছিল রামেশ্বর বাবুর? সুরঞ্জন রেগে গিয়ে বললে, এলেই কি জীবন ধন্য হয়ে যেত নাকি? সমস্ত বাড়িটা থমথম করছে, নিস্তব্ধ, যে যার নিজের ঘরে। জীবনের একটা অধ্যায় যেন শেষ হয়ে গেছে।
আবার নতুন করে শুরু, সেই ফ্ল্যাটের চিন্তা, সোমনাথের পুঁজি ফুরিয়ে আসা বাকি জীবনের চিন্তা। এরপর এক ছাদের তলায় সকলে থাকবে তো, চোখের সামনে অন্তত। সোমনাথ জানেন তিনি এ বাড়িতে একা, চারপাশে এত মানুষ থাকতেও। তা হোক, কাছাকাছি তো আছে সকলে। এরপর সত্যি সত্যি না একা হয়ে যান। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে সেই সব কথাই ভাবলেন সোমনাথ। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলেন জানেন না। প্রতিদিনের মতো সকালে উঠেই সকলের ব্যস্ততা। নিরঞ্জন সুরঞ্জন অফিসে বের হওয়ার জন্য তৈরি হচ্ছে, ছেলে মেয়েদের স্নান করিয়ে খাইয়ে স্কুলে পাঠানোর জন্য অরুণা ছোটাছুটি করছে। দীপা বিল্টুকে নিয়ে বের হবে, ওকে স্কুল দিয়ে আসতে হবে। হঠাৎ সামনের রাস্তার দিকের বারান্দা থেকে মঞ্জুশ্রী ছুটতে ছুটতে এলো। নিরঞ্জনকে এসে বললে, বাবা দেখবে এসো শিগগির। কি হয়েছে? মঞ্জুশ্রী হাঁপাতে হাঁপাতে বললে, একটা গাড়ি, ইয়া বড়। নিরঞ্জন দেখতে গেল। সকলেই ছুটে এলো বারান্দায়। হ্যাঁ, ঠিক বাড়ির সামনে বিশাল একখানা গাড়ি, দেখেই চেনা যায়। সুরঞ্জন, দীপা, অরুণা, নিরঞ্জন, মঞ্জুশ্রী সকলেই বারান্দা থেকে ঝুঁকে দেখতে লাগলো। তখনও যেন নিঃসন্দেহ হতে পারছে না। গাড়ি থেকে নেমে ইউনিফর্ম পরা লোকটা কি যেন খুঁজছে। বাড়ির নম্বর? কাকে যেন জিজ্ঞেস করলো, পাড়ার লোক। সে নিরঞ্জনদের ফ্ল্যাটের দিকে আঙুল দেখালো। সঙ্গে সঙ্গে নিরঞ্জন আর সুরঞ্জন দুজনেই সিঁড়ি দিয়ে নেমে আসতে শুরু করেছে। সিঁড়ির মাথায় অরুণা আর দীপা দাঁড়িয়ে। মাঝামাঝি এসে ইউনিফর্ম পরা ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, বাবার নাম, নিরঞ্জন বললে। ভদ্রলোক চিঠিটা দিলেন, বললেন, প্রেসিডেন্ট গাড়ি পাঠিয়েছেন ওকে নিয়ে যাবার জন্যে। না না, আমি অপেক্ষা করব। ওরা ছুটে এলো সোমনাথের ঘরে। বাবা তোমার জন্য গাড়ি পাঠিয়েছেন? মাকে দেখতে পেয়ে নিরঞ্জন বলে উঠল, বাবা কোথায়? সারদা বললেন, সে তো সকালে চা খেয়ে বেরিয়ে গেছে, বেড়াতে গেছে। কি আশ্চর্য, কোথায় গেল এই সময়? সুরঞ্জন বিরক্ত। ও সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে রাস্তার দিকে গেল। উনি অনেক সময় এখানেই পায়চারি করেন। ওই শিউলি গাছের তলায় দাঁড়িয়ে শিউলি ফুলের ঘ্রাণ নেন, ঝরে পড়া শিউলি কুড়িয়ে বাড়ি ফেরেন। তন্ন তন্ন করে চতুর্দিকে ওরা খুঁজল সোমনাথকে, পেল না। বললে, পাওয়া যাচ্ছে না, কোথাও গেছেন হয়তো। নিরঞ্জন চিঠিটা পড়ল, দেখা করার অনুরোধ চলে যাবার আগে। সেই ইউনিফর্ম পরা ভদ্রলোক বললেন, আর তো সময় নেই, ওর ফ্লাইটের সময় হয়ে যাবে। আরও কিছুক্ষণ অপেক্ষা করে সেই বিশাল গাড়িটা চলে গেল। গাড়ি চলে যাওয়ার আওয়াজটা সারা বাড়ির, নিরঞ্জন, সুরঞ্জন, অরুণা, দীপা, মঞ্জুশ্রীর ঐক্যতান দীর্ঘশ্বাসের মতো শোনাল। সোমনাথ ফিরে এলেন অনেক দেরিতে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছিলেন। আজ অনেক দূর পর্যন্ত লেকে বেরিয়ে এসেছেন, এখন ক্লান্ত। ওর পাম্পসুর মচমচ শব্দ শুনে সকলেই ছুটে এলো। সোমনাথ নিজে প্রত্যেকটি কলিং বেলের আওয়াজ চিনতে পারেন। কে? বেলু এলি? দাঁড়া যাচ্ছি। কিংবা সব নামগুলোর পাশে টিক দিতে দিতে শেষ প্রশ্ন, কই বোমা? সুরঞ্জন ফিরল না এখনো? তেমনি, ঠিক তেমনি এই জুতোর মচমচ আওয়াজটা সকলেরই চেনা। নিরঞ্জন, সুরঞ্জন সিঁড়ির দিকে এগিয়ে গেল। অরুণা, দীপা, মঞ্জুশ্রী সকলেই যেন রুষ্ট। সোমনাথের উপর সকলে প্রচণ্ড রেগে গেছে। না বলে কয়ে কোথায় গিয়েছিলে? নিরঞ্জনের গলা বেশ কর্কশ। সুরঞ্জন বললে, চতুর্দিকে খুঁজে এলাম। অরুণা, দীপা কোনো কথা বলল না, যেন পরম বিস্ময়ে এই অদ্ভুত মানুষটাকে তারা দেখছে। মঞ্জুশ্রী বলে উঠল, দাদু তুমি কি? যেন একটা পরম গর্ব থেকে কেউ তাকে বঞ্চিত করেছে নির্বোধের মতো। সোমনাথ বুঝতেই পারছেন না কি অন্যায় করেছেন, কিংবা বাড়ি থেকে কিছু অঘটন ঘটে গেছে। শুধু সপ্রশ্ন চোখে তাকালেন ওদের দিকে। নিরঞ্জন বললে, কোথায় গিয়েছিলে তুমি? প্রেসিডেন্ট গাড়ি পাঠিয়েছিলেন, এই চিঠি। সুরঞ্জন বললে, অনেকক্ষণ অপেক্ষা করে চলে গেল। সোমনাথের মুখে হাসি দেখা গেল, সে নির্লিপ্ত হাসি। বললেন, বাচ্চা গেছে, যেন কিছুই নয় ব্যাপারটা। সকলের মুখের দিকে তাকিয়ে হাসলেন। তারপর হাতে ধরা রুমালের থলির গিঁটটা খুলে বললেন, এই নাও বোমা, ছোট বোমা তুমিও নাও, গন্ধরাজ ফুল কয়েকটা, বেড়াতে গিয়ে তুলে আনলাম। কি চমৎকার গন্ধ।
বলে নিজেই নাকের কাছে নিয়ে গিয়ে শুকলেন, রুমালে রাখা ফুলগুলো এগিয়ে দিলেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন রমাপদ চৌধুরীর উপন্যাস ছাদ। আমি যখন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে রমাপদ চৌধুরীর লোভ গল্পটি পড়েছিলাম, তখন সেখানে বলেছিলাম যে রমাপদ চৌধুরীর নাম আমি এর আগে শুনিনি। আপনারা অনেকেই হয়তো বিষয়টাতে একটু অবাক হয়েছিলেন, অনেকেই বিরক্ত হয়েছিলেন। এমন একজন অসাধারণ লেখকের নাম আমি শুনিনি এটা জেনে। আপনারা বেশ কয়েকজন সেখানে নানা রকম কমেন্টও করেছেন। আসলে আমার মনে হয় তারা এবার অন্তত একটু খুশি হতে পারবেন যে সেই ক্ষতিপূরণটা আমি করে দিলাম। অত্যন্ত চমৎকার একটি উপন্যাস শেষ করলাম রমাপদ চৌধুরীর। আমার ইচ্ছা আছে খুব দ্রুত তার আরও কিছু ছোট গল্প, আরও কিছু উপন্যাস হয়তো পড়ার চেষ্টা করব। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলের সাথে আছেন তারা জানেন, অনেকেই জানেন না, আমার একটা চ্যাপ্টার 2 আছে, গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। সেখানে আমরা নিয়মিত ছোট গল্প পাঠ করে শোনাচ্ছি, এক পর্বের গল্প। আপনারা সেখানেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা ওখানে মূলত গল্প দিই বাংলাদেশ সময় রাত 9টার সময়, আর এখানে তো যেমন গল্প নিয়মিতই আসছে বাংলাদেশ সময় দুপুর 3টায়। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।